আমার একটা ঘটনা আছে, এটা আমি আপনার আজকে উল্লেখ করতে চাই। এই বিষয়গুলো নিয়ে ব্যাংকটা যখন প্রতিষ্ঠিত হলো, এই ব্যাংক মূলত সুদের কনসেপ্টটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু, কারণ সুদ ভিত্তিক ব্যাংক সারা বিশ্বব্যাপী চলে। ইসলামিক মডেলে ব্যাংক চলবে কিনা এটাই ছিল একটা প্রশ্ন, এটা আদৌ কাজ করবে কিনা বা এই মডেল হবে কিনা। কিন্তু দেখা গেল প্রথম প্রথম ব্যাংক স্ট্রাগল করলো, মানুষ বিশ্বাসই করতে চায় নাই। তখন তো 5 লাখ টাকা দিয়ে শেয়ার হোল্ডার ডাইরেক্টর হওয়া যেত, তারপরে তো আস্তে আস্তে শেয়ার বাড়লো। দেখা গেল ব্যাংক যখন ডেভেলপ করতে পারতেছিল না, তখন লুৎফর রহমান সরকার সাহেব, যিনি সোনালী ব্যাংকের এমডি ছিলেন, উনি এটাতে জয়েন করার পরে এই ব্যাংকটা ওনাকে বোঝানো হলো যে শরিয়া হলো এই কনসেপ্টে ব্যাংক এগিয়ে নিয়ে যাওয়া যায়। উনি কিন্তু মানে এই ব্যাংকে যখন হাল ধরলেন, তখন ব্যাংকটা খুব দ্রুত রাইজ করা শুরু করলো, এবং উনি যখন শেষ করেন, ব্যাংক থেকে বিদায় নেন, তখন বিচারপতি লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তাদের একটা, আমি ব্যক্তিগতভাবে সে ঘটনা জানি, একটা খাওয়ার টেবিলে উনি বলতেছিলেন যে উনি বলছেন লতিফুর রহমান সাহেব, লতিফুর রহমান সরকার সাহেবকে, যে আপনি তো সারা জীবন প্রগতিশীল লোক ছিলেন, ইসলামী ব্যাংকে আপনি জয়েন করলেন কি কারণে, এটা মৌলবাদীদের ব্যাংক। উনি তখন জবাব দিলেন লতিফুর রহমান সরকার, যে যদি এই ধরনের একটা সৎ গ্রুপ, অনেস্ট ম্যানেজমেন্ট আমাকে দেওয়া হয় আর বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাস্তাগুলো আমি সোনা দিয়ে মোড়ায় দেবো। এবং একই ঘটনা ঘটেছে আরাস্তু খান, যিনি এই এসালমেরি গ্রুপের আরেকজন চেয়ারম্যান দিয়েছিলেন, বিখ্যাত অনেক জ্ঞানের লোক। বিদায় নেন, তখন উনি বলেছিলেন যে আমার জীবনে এত সৎ লোক এবং সৎ ম্যানেজমেন্ট আমি কখনো দেখিনি। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা ফোন আসলে আমি ওই জন্য আপনার কেটে দিলাম। এই বিষয়গুলো নিয়ে ব্যাংকের যাত্রা শুরু হলো। ব্যাংকের যাত্রা আমি একটু সময় নিচ্ছি, একটু যেহেতু আপনি আমার সময় দিয়েছেন, একটু অ্যালাউ করেন। এই জিনিসগুলো নিয়ে যখন ব্যাংকটা শুরু হলো, শুরুর ক্ষেত্রে ব্যাংকিং কালচারে একটা ধারণার পরিবর্তন হয়ে গেল। কিরকম? সবাই মনে করে ব্যাংক থেকে টাকা নিলে দেওয়া লাগবে না। এখনো দেখেন মাঝে মধ্যে বলে ব্যাংক থেকে টাকা দিতে, তোমার দিতে হবে না। আরে হোয়াট ইজ দিস? ব্যাংকের টাকা জনগণের, এটা রাষ্ট্রের, এবং সম্পদ অপারেশন গুলো হয়, বিনিয়োগ হবে, রিটার্ন হবে, বার্ষিক প্রতিবেদন, যেগুলো এই কালচারটাই তো ইসলামী ব্যাংক আশা করে পরিবর্তন হয়ে গেল। এবং শুধু পরিবর্তনই হয় নাই, এই ব্যাংক যখন লাভবান হয়ে সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে তালিকাভুক্ত হয়ে গেল, বাংলাদেশে প্রত্যেকবারই তারা 9 বছর ধরে শীর্ষস্থানীয় ব্যাংক। সেখানে গভর্নমেন্টকে তারা ট্যাক্স দিচ্ছে প্রতি বছর। এই লাস্ট ইয়ারও প্রায় 15,000 কোটি টাকা দিয়েছে গভর্নমেন্টের ট্যাক্স, ব্যাট ইত্যাদি না, বিভিন্ন সেবার নামে যেগুলো গভর্নমেন্টকে দেয়। এই অবস্থা থাকার মধ্যে দিয়ে যখন ব্যাংকটা প্রতিষ্ঠিত, একটা কালচারে পরিবর্তন করলো যে না, ঋণ দেওয়ার সময় বাছাই করতে হবে, একটা পলিসি থাকবে যে ঋণটা তাকে পে করতে হবে। এবং শরিয়া এখানে ইনভলভ করলো কিভাবে? তারা শরিয়ার ক্ষেত্রে মূল কথা হচ্ছে, তারা ইসলামী ব্যাংকের কনসেপ্ট হচ্ছে যে আপনাকে আমি টাকা দিব না, অন্যান্য ব্যাংক টাকা দিয়ে দেয়, টাকাগুলো নিয়ে তারা ডাইভার্ট করে ফেলে, অন্য জায়গায় বিনিয়োগ করে, প্রজেক্ট লোন নিয়ে তারা জমি কিনে, প্রজেক্ট বিদেশে যায়, ছেলেদের লেখাপড়া করায়। ইসলামিক এই সুযোগগুলো নাই কেন? যে টাকাগুলো কিভাবে তারা নিবে, কি ব্যাংক করবে, সুস্পষ্ট ভাবে থাকবে, এবং ব্যাংকের একজন অফিসার সুপারভাইজারি দায়িত্ব করবে বিনা পয়সায়, এই টাকাগুলো মনিটরিং করার জন্য প্রপারলি ইউজ হচ্ছে কিনা। শরিয়া এটা তাকে বাধ্য করে দিয়েছে। এই জন্য শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো চালু হয়ে গেল, সাকসেস হয়ে গেল। অন্যান্য ব্যাংক, একই সাথে আপনি জানেন যে 12টি ব্যাংক যারা কনভেনশনাল ব্যাংক অপারেশন করতো, তারাও তাদের ইসলামিক ব্যাংকিং উইং তারা চালু করলো, এবং সেটা ভালো অপারেশন করতেছিল। যে ব্যাংকের ক্ষেত্রে একটা কালচার ফিরে আসছে, টাকা দিতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, এবং একই ক্ষেত্রে আমাদের অর্থনীতি উন্নয়নে আমাদের অবদান রাখতে হবে, জিডিপিতে কন্ট্রিবিউট করতে, সুন্দর একটা সিস্টেমের ব্যাংক ডেভেলপ করলো। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের সময় এসে দেখেন 17 সালের জানুয়ারি মাসে ঘটনাটা ঘটলো কিভাবে। এই যে আপনার যার কথা আপনার বললেন আজকে আলোচনায়, যে এই গ্রুপটি বিভিন্ন কৌশলে যারা স্পন্সর ডাইরেক্টর ছিল, যাদের মালিকানা ছিল, ডাইরেক্টরশিপ ছিল, তারা কিন্তু এই ব্যাংকের শেয়ার গুলো নামমাত্র মূল্যে ভয় দেখিয়ে, কাউকে পিস্তল ঠেকিয়ে, কারো গোয়েন্দা সংস্থা দিয়ে, মানে তাদের তৎপরতার মাধ্যমে এই শেয়ার গুলো তারা কিনে নেয়, এবং সমস্ত বিদেশি শেয়ার গুলো তারা দেখছে যে এখানে কোনো ধরনের আমাদের থাকার কোনো সুযোগ নেই, শেয়ার গুলো সেল করে তারা চলে গেল। চলে যাওয়ার মধ্যে দেখেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এই যে আল রাজি সুলাইমান ছিলেন, সুলাইমান আল রাজি, ইনি কিন্তু তার যে 30% প্রফিট ছিল, এই প্রফিটে কিন্তু উনি আপনার কোনো ডিভিডেন্ড তারা নিতেন না নিয়ে উনি করলেন কি, যে তোমরা এখানে বাংলাদেশে তোমরা সোশ্যাল ওয়ার্ক চালু করো। আপনি জানেন যে এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে তারা সাদাকা এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নামে বর্তমানে প্রায় 19টি কমিউনিটি হাসপাতাল চলছে, একটা মেডিকেল কলেজ চালাচ্ছে, তারপরে আপনার এখানে স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই বিদেশি 70% মধ্যে কুয়েত ফাইন্যান্স হাউস আছে, দুবাই ইসলামী ব্যাংক, বাহরাইন ইসলামী ব্যাংক ছিল, লুক্সেমবার্গ ব্যাংক ছিল। এরা কিন্তু সব ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে এখানে আসছে, এবং ফরেন ব্যক্তি হিসেবে তারা আপনার ফুয়াদ আল খতিব উনি ছিলেন, শেখ আহমদ সালে,
জামজুম, উনি ছিলেন বাণিজ্য মন্ত্রী সৌদি আরবের, ওনার মধ্যে ইনভেস্টমেন্ট ছিল। এই সবগুলো লোকের শেয়ার গুলো নিয়ে তারা তাড়াই দিলেন। তারা ঠিক আছে, ভালো সুন্দর মতো চলবে একটা ভালো ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে। এই ম্যানেজমেন্ট গুলো 17 সালে হলো কি আপনার পর্যায়ক্রমে শেয়ারগুলো নিয়ে আজকে এই গ্রুপের কাছে, এসালম গ্রুপের কাছে প্রায় 82% শেয়ার তারা হোল্ড করে। এবং বিভিন্ন কোম্পানির নাম আপনি জানেন যে একজন ব্যক্তি তো 10% এর শেয়ার নিতে পারে না, 5 বা 10 আছে, এটা আইনে আছে। বিভিন্ন কোম্পানির নামে তারা এই শেয়ার গুলো হোল্ড করছে। হোল্ড করার পর কি হলো, ইনভেস্টমেন্টের পলিসি তারা ভেঙে দিল। এবং যখন ব্যাংকের অফিসাররা বাধা সৃষ্টি করলো, তখন এরা ব্যাংক অফিসারদেরকে মানে ডাবল প্রমোশন, ট্রিপল প্রমোশন, 4-5টা ব্যাংকের ব্রাঞ্চকে তারা সিলেক্ট করলো, করে শুধু ম্যানেজারকে লুপ দেখালো, ভয় দেখালো, দেখে এখানে ঠিক করলো ম্যানেজমেন্টকে। আর বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি বডি যেহেতু বাংলাদেশ ব্যাংক, তাদেরকে ঠিক করার জন্য ওখানেও তারা পদায়ন করলো বিভিন্ন জন লোকদেরকে, যারা ডিস্টার্ব না করে। এবং এর মধ্যে একজন হচ্ছে বর্তমান চেয়ারম্যান। আরো মানে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আমি আর 2 মিনিট শেষ করছি, পরে আর কথা বলবো। এই যাকে দেওয়া হয়েছে আর এই যে আর আরডিএস, এই দুটা বিষয়ে করেছে, এই দুটা বিষয় যদি আপনি একটু বলতেন তারপরে এটাও আসতেছে। আমি হিস্ট্রিটা এই জন্য আনলাম যে এই প্রশ্নে আমার এই কথাগুলোর মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন যে এটা কোনো রাজনৈতিক ব্যাংক নয়, জামাতের বা বিএনপির ব্যাংক নয়। বরং বলতে গেলে শুরুতে যারা স্পন্সর, যারা ডাইরেক্টর ছিলেন, তারা তো বিএনপির 2জন এমপি, এবং জামাতের কোনো এমপি এখানে কোনোদিনই ডাইরেক্টর ছিল না, আজ পর্যন্ত নাই। কি করে এটা হলো? এই প্রশ্ন তো অবান্তর প্রশ্ন। আর দ্বিতীয় আপনাকে আমি আসি, দ্বিতীয়টা যেটা আপনি এখন আমাদের বলছেন যে আপনার এই পর্যন্ত এই ব্যাংকের যে প্রশ্নটা আপনি নিয়ে এসছেন, সেখানে দেখা যাবে যে এই ব্যাংকে এখন সর্বশেষ পজিশন আমি জানাই দেই, তাদের এখন শিল্প খাতে বিশেষ করে আরএমজি সহ প্রায় 48% বিনিয়োগ হচ্ছে এই ব্যাংকে। এরপরে এসএমই লোন দিচ্ছে 32%, পরিবহন সেক্টরে আছে 8%, আবাসন ক্ষেত্রে 10। এগুলো কোথায় আছে? এগুলো তার ওয়েবসাইটে আছে, তাদের যে বার্ষিক প্রতিবেদন হয়, আর্থিক প্রতিবেদন হয়, সে সব উল্লেখ করা আছে। এগুলো তো ক্রিস্টাল ক্লিয়ার। এখানে তো আপনার মানে অসত তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। ব্যাংকের আর্থিক প্রতিবেদন হয়, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং হচ্ছে, প্রতি বছর তাদের অডিট হচ্ছে। এই অডিট প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু 3বার হয়। ব্যাংকে ইন্টারনাল অডিট হয়, এক্সটার্নাল অডিট প্লাস বাংলাদেশ ব্যাংকের অডিট। এভাবে কিন্তু অডিটের মধ্যে দিয়ে ব্যাংকটা একটা জিডিপিতে তারা কন্ট্রিবিউট করতেছে। এই জায়গা দিয়ে হলো কি, হঠাৎ করে 17 সালের পরে ম্যানেজমেন্ট এভাবে দখল নিয়ে দেখা গেল যে কোনো সুবিধা করা যাচ্ছে না, তখন তারা ম্যানেজমেন্ট পলিসি চেঞ্জ হলো, রিক্রুটমেন্ট পলিসি চেঞ্জ হলো। আগে তো রিক্রুটমেন্ট হতো ব্যাংকে, যদি বলা হয় যে এটা আমাদের ব্যাংক, আমি এরও ক্লিয়ার করে দিই আপনাকে। এখানে আপনার ঢাকা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট পলিসি। এই পর্বে আপনি শেষ করেন, আমরা শুনবো। আচ্ছা, তাহলে আমি এই জায়গায় শুধু শেষ করে আরডিএসটা দিয়ে আমি কথা বলতে চাই। আরডিএস এর ক্ষেত্রে তাদের বার্ষিক প্রতিবেদন আছে এখানে। দেখেন, এটা খুবই আশ্চর্যজনক। আমাদের যে সহসময় তথ্যগুলো দিলেন, এটা তো প্রতিবেদনই স্পষ্ট আছে, আপনারা এখানেও ব্রাউজ করে ধরতে পারবেন। এই প্রতিবেদনে 2024 সালে বলা আছে আরডিএস এর মোট স্থিতি ছিল 6,712 কোটি টাকা। 25 সালে এটার স্থিতি হয়েছে 6,789 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে 77 কোটি টাকা, 1.14% বৃদ্ধি হয়েছে এই 1 বছর। এবং অন্তর্বর্তীকালীন এই যে সময়ের মধ্যে যে দেখেন আপনার টোটাল রিপোর্ট হচ্ছে তাদের 25 সালের প্রতিবেদন অনুযায়ী খেলা বিনিয়োগের সংখ্যা হচ্ছে 232 কোটি টাকা, ঋণ আদায়ের সংখ্যা 97.50, 2024 সালে ছিল 98.49, এবং 35,352টি গ্রামে 17,75,000 সুবিধাভোগী আছে, যাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মধ্যে আছে। এখানে 10,000 করে, আমি শেষ করি, 10,000 করে টাকা দেওয়ার সুযোগ নাই। এখানে 10,000 ইলেকশন পারপাসে কিভাবে দিবে? কার টাকা দিবে? এদের তো আপনার গ্রুপ করা আছে, গ্রুপের ভিত্তিতে তার সঞ্চয় হয়, সঞ্চয়ের ভিত্তিতে তার মিটিং হয়, মিটিং এর ভিত্তিতে ইনভেস্টমেন্ট হয়, ইনভেস্টমেন্ট পলিসি অনুযায়ী ইনভেস্ট হয়। এটা তো আরডিএস এর ইচ্ছা করে আমি নির্বাচনের জন্য 10,000 টাকা দিয়ে দিলাম, দাঁড়িপাল্লায় ভোট দাও, অমুক মার্কে ভোট দাও, এই কথা বলার তো সুযোগ নাই এখানে। এবং এটা দীর্ঘদিন যেমন প্র্যাকটিস করে তারা চলছে। আরডিএস একটা শক্তিশালী অবস্থান নিয়েছে তারা এখন গ্রামে গঞ্জে, যেন ঠিক গ্রামীণ ব্যাংকের মডিউলে তারা আত্মসামাজিক মানে দেওয়ার ক্ষেত্রে কোনো সুযোগই নাই। প্রতিবেদনই ক্লিয়ার করা আছে তাদের। এখানে তাদের আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে তাদের স্থিতি হলো 25 সালে 6,789 কোটি টাকা। এই 11,000 করে কিভাবে আসলো? যেটা আমাদের আপনার কাছে আমার একটা প্রশ্ন, আরডিএস সম্বন্ধে যে কথা বলছেন, রুরাল ডেভেলপমেন্ট, এটা তো এসএমই খাতে এই লোনগুলি আসে। আরডিএস নাম দিছে হলো ইসলামী ব্যাংক। 365 পৃষ্ঠার হলো, যেটা আপনারা পড়তেছেন, 365 পৃষ্ঠার অ্যানুয়াল রিপোর্ট 25 সালে। দেখেন তার 59 নম্বর পৃষ্ঠা, দেখেন 59 নম্বর পৃষ্ঠায় দেখেন, সেখানে 1,10,00,000
ক্লায়েন্টকে 11,000 কোটি টাকা আরডিএস এর মাধ্যমে লোন দিচ্ছে। এটা কি দিতে পারেন আপনি? এর প্রতিবেদন এই মুহূর্তে আমার কাছে নাই, আমি এটা নোট নিচ্ছি, আমি